বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দক্ষিণ এশিয়ার যে সাংবিধানিক কাঠামোর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে একটি নিয়ে আলোচনা করব, তা হচ্ছে জীবন ধারণের যে মৌলিক অধিকার তা নিয়ে। তো আমরা দেখব কিভাবে ভারত, বাংলাদেশ এবং পাকিস্তানের মতো দেশগুলোতে এই অধিকার শুধু বেঁচে থাকার অধিকারের মধ্যে সীমাবদ্ধ না থেকে আরো অনেক বিস্তৃত রূপ ধারণ করেছে। তো প্রথমেই যদি আমরা আলোচনা করি, তো এই অধিকারের সাংবিধানিক ভিত্তি নিয়ে যদি আমরা আলোচনা করি, আমরা ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানের একটা কম্পারেটিভ ডিসকাশন নিয়ে আলোচনা। জীবন ধারণের অধিকার হলো মানবাধিকারের একটি মূল ভিত্তি। আমরা দেখবো যে এটার শুরুটা অনেকটা একই ধরনের সাংবিধানিক ভিত্তি থেকে হয়েছে, কিন্তু এটা যে স্কোপটা আছে এটা কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছে সময়ের সাথে সাথে থ্রু জুডিশিয়াল অ্যাক্টিভিজম এবং ডেলিবারেট কনস্টিটিউশনাল ডিজাইন। যে আমরা দেখবো বিচার বিভাগ একটা সক্রিয় রোল প্লে করেছে এবং একটা সুচিন্তিত সাংবিধানিক কাঠামোর কারণে কিন্তু এর যে ব্যাখ্যা এটা কিন্তু ধীরে ধীরে বিস্তৃত হয়েছে। তো ভারতের এই আর্টিকেলটি আছে আর্টিকেল 21-এ, বাংলাদেশে আমরা দেখবো 31 এবং 32-তে বলা আছে। বিশেষ করে 32-তে বলা আছে যে আইন অনুযায়ী ব্যতীত কোনো ব্যক্তিকে জীবন বা ব্যক্তি স্বাধীনতা থেকে বঞ্চিত করা যাবে না। আর পাকিস্তানের আর্টিকেল যে 9, এখানে এই ধরনের সিমিলার একটা প্রভিশন আছে। তো এখানে খুব সুন্দর একটা অ্যাপ্রোচ আছে, এটাকে বলা হয় দ্য এমটি ভেসেল অ্যাপ্রোচ। যে এটার সহজ কথায় যদি আমরা বলি, যে বাংলাদেশের যে সংবিধান প্রণয়নকারী আছিলেন তারা ইচ্ছাকৃতভাবে জীবন যে শব্দটি এটার কোনো কঠোর একটা সংজ্ঞা দেননি। তো রিফ্রেন ফ্রম স্ট্রিক্টলি ডিফাইনিং লাইফ। এটার কারণ কি ছিল? ক্রিয়েটিং অ্যান ইন্টেনশনাল অ্যাম্বিগুইটি দ্যাট অ্যালাউস ফর ডাইনামিক জুডিশিয়াল ইন্টারপ্রিটেশন। তার মানে তারা চেয়েছিলেন যে বিচার বিভাগ যেন সময়ের সঙ্গে সঙ্গে এই অধিকারকে যে ব্যাখ্যা এটা আধুনিক এবং প্রাসঙ্গিক করতে পারে। এর জন্য তাদের হাতকে অনেক বিস্তৃত করে দিয়েছে, যে যেভাবে সোসাইটাল ভ্যালু কিংবা কন্টেম্পোরারি যে মিনিং আছে এটা চেঞ্জ হবে, তার সাথে সাথে যেন এটা আধুনিক এবং প্রাসঙ্গিক থাকতে পারে। এর জন্য ওনারা স্ট্রিক্টলি এটাকে ডিফাইন করে নাই। দ্য টার্ম লাইফ ওয়াজ লেফট আনডিফাইন্ড অ্যালোইং ইটস মিনিং টু এক্সপ্যান্ড বিয়ন্ড মেয়ার বায়োলজিক্যাল এক্সিস্টেন্স। তার মানে জীবনের অধিকার শুধুমাত্র শারীরিক অস্তিত্বের মধ্যে সীমাবদ্ধ না থাকে, এটা মর্যাদা, গুণগত মান এবং মানবিক পরিপূর্ণতাকে অন্তর্ভুক্ত করার জন্য আমরা দেখব এটা কিন্তু ইউজ করা হয়েছে। তো এটা আমরা সামনে আরো ডিটেল আলোচনা করব। তো জুডিশিয়াল ব্রিজ বিল্ডিং এই শব্দটার সাথে আপনারা অনেকেই পরিচিত নাও হতে পারেন, আবার অনেকে হয়তো পরিচিত আছেন। তো এটার মানে হচ্ছে বিচারিক সেতু বন্ধন। তো এটার সেতু বন্ধনটার মানে কি? আমরা দেখবো যে ফান্ডামেন্টাল প্রিন্সিপালস আর ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে একটা গ্যাপ আছে। এটা একটা হচ্ছে নন এনফোর্সেবল, আর একটা হচ্ছে এনফোর্সেবল। এই যে দুইটার মধ্যে একটা ব্রিজ তৈরি করেছে জুডিশিয়ারি কিভাবে ব্রিজটা তৈরি করছে এটা আমরা দেখবো। তো যখন প্রচলিত আইন অস্পষ্ট কিংবা সেকেলে হয়ে যায়, তখন আদালত একটা সৃজনশীল এবং ব্যাখ্যামূলক ভূমিকার মাধ্যমে আমরা দেখব যে অধিকার যেগুলো আছে এগুলাকে অর্থবহ করে তোলে। তো এই যে লিবারাল ইন্টারপ্রিটেশন দেওয়া, যে ব্ল্যাক লেটারকে একটা ক্রিয়েটিভ ইন্টারপ্রিটেশনের মাধ্যমে এটাকে এক্সপ্যান্ড করে দেওয়া, যেটা হচ্ছে আইনের যে ভাষা আছে এটার ফাঁকগুলো পূরণ করে। এছাড়া আইন যেন বর্তমান যুগের চাহিদা এটার সাথে যেন মিলিয়ে চলতে পারে। এছাড়া বিচার একটা জাস্টিস নিশ্চয়তা করা, এটার জন্য জুডিশিয়ারি যেটা ক্রিয়েটিভ রোল প্লে করে, এটাকে আমরা বলবো জুডিশিয়াল ব্রিজ বিল্ডিং। তো বাংলাদেশের যে সুপ্রিম কোর্ট আছে, আমরা যদি দেখি যে এটা হচ্ছে জীবন ধারণের যে অধিকার, এখানে একটা এক্সপ্যান্ডেড মিনিং দিয়েছে সবসময়। এটাকে আমরা বলতেছি জুডিশিয়ারি হ্যাজ অ্যাক্টেড অ্যাজ জুডিশিয়াল ব্রিজ বিল্ডার, পার্টিকুলারলি আর্টিকেল 32 এর ক্ষেত্রে, যে রাইট টু লাইফকে ওনারা হেলথ, এনভায়রনমেন্ট, লাইভলিহুড, ডিগনিটি, শেল্টার, প্রাইভেসি সকল ধরনের অধিকারকে এটার মধ্যে এমটি ভেসেল যেটা আমরা বলতেছিলাম, ওই এমটি ভেসেলটাকে কিন্তু জুডিশিয়ারি পরিপূর্ণ করতেছে। তো এটা মূলত মির্জাপুর একটা সিরিজ আছে ইন্ডিয়ান, ওটার একটা সিন, যে আসলে ইজ্জত বা রেসপেক্ট লাইফে ইম্পর্টেন্ট, শুধুমাত্র মেয়ার এনিমেল এক্সিস্টেন্স যেটা আছে এটাই লাইফ না। তো বেয়ার মানে শুধুমাত্র যে বেঁচে থাকলাম এটাই লাইফ না, মর্যাদাপূর্ণ জীবন, লাইফ উইথ ডিগনিটি। তার মানে বিয়ন্ড মেয়ার এক্সিস্টেন্স, শুধুমাত্র এক্সিস্ট করতেছে এটা না, আমাকে মর্যাদার সহিত যে বেঁচে থাকতে হবে, এটাই হচ্ছে আমার লক্ষ্য। তো দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের আদালতের সিদ্ধান্তগুলোতে কিন্তু বারবার বলা হয়েছে যে জীবনের অধিকার মানে শুধু বেঁচে থাকা নয়, বরং তা হলো মর্যাদার সঙ্গে বাঁচা। তো এর মধ্যে মৌলিক প্রয়োজনীয়তা এবং জীবনের যে গুণগত মানের বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে, যেমন মানবীয় মর্যাদা, হিউম্যান ডিগনিটি, এছাড়া হচ্ছে বেসিক নেসেসিটি, মৌলিক প্রয়োজনীয়তা যেগুলো আছে, আর জীবনের গুণগত মান এটাও ইম্পর্টেন্ট। তো যত ধরনের সুবিধা লাইফকে মিনিংফুল তৈরি করে, সকল ধরনের জিনিসগুলোকে আমরা ইনক্লুড করতেছি। এরপরে ইন্ডিয়ান একটা কেস আছে, ফ্রান্সিস কোরালাই মিউলিন। তো এই কেসটা অনেকটা ইম্পর্টেন্ট। এই কেসে ভারতের সুপ্রিম কোর্ট রায় দেয় যে জীবনের অধিকারের মধ্যে যে মর্যাদার সঙ্গে বাঁচার অধিকার এবং এর সঙ্গে সম্পর্কিত সকল মৌলিক প্রয়োজনীয়তা অন্তর্ভুক্ত হবে। রাইট টু লিভ উইথ হিউম্যান ডিগনিটি অ্যান্ড অল দ্যাট গোজ অ্যালং উইথ মানে কনসিস্ট অফ মানে রাইট টু লাইফ। তো এটা রাইট টু লাইফের মধ্যে সকল বেসিক নেসেসিটি ইনক্লুড হবে, কিংবা অ্যাডিকুয়েট নিউট্রিশন
যাই আমরা ইনক্লুড করি কিনা এগুলা কিন্তু ইনক্লুড করতে পারবো। তো এই মামলায় আমরা দেখবো যে ভারতীয় যে বিচার ব্যবস্থা জীবন ধারণের অধিকারের একটি বিস্তৃত ব্যাখ্যার যে ভিত্তি এটা কিন্তু এই মামলা স্থাপন করে। তো বাংলাদেশেও আমরা প্রোগ্রেসিভ ইন্টারপ্রিটেশন দেখতে পাই। তার মধ্যে একটি হচ্ছে বেলা ভার্সেস বাংলাদেশ যে মামলাটি আছে, এখানে হাইকোর্ট ডিভিশন বলেছে লাইফ মিনস মিনিংফুল অ্যান্ড অর্থওয়াল লাইফ, নট মেয়ারলি অ্যান এলিমেন্টারি অ্যান্ড সাবহিউম্যান ওয়ান। যে জীবন মানে শুধু একটি প্রাথমিক বা উপমানবিক জীবন নয়, বরং এটি অর্থপূর্ণ এবং মূল্যবান জীবন। তো এটা কিন্তু বাংলাদেশের যে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের মতোই যে জীবনের অধিকারকে মর্যাদা এবং গুণগত মানের সাথে যুক্ত করেছে এই রায়টির মাধ্যমে। তো পাকিস্তানে ওই ধরনের সুন্দর সুন্দর কিছু রায় আছে, যেমন মিস শেহলা জিয়া ভার্সেস অফ দা যে মামলাটা আছে, এখানে কিন্তু বলা আছে জীবন শুধুমাত্র শারীরিক অস্তিত্বের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এতে একজন স্বাধীন দেশের নাগরিকের উপভোগ করার মতো সকল সুযোগ সুবিধা অন্তর্ভুক্ত হবে। এরপরে যদি আমরা জুডিশিয়াল অ্যাক্টিভিজম এন্ড এক্সপেন্ডিং জুরিসপ্রুডেন্স, আপনারা দেখতেছেন যে টানাটানির মাধ্যমে কিভাবে এটাকে বড় করা যায়, যে উচ্চ আদালতগুলো কিন্তু প্রগতিশীল ব্যাখ্যার মাধ্যমে জীবনের যে অধিকার এটাকে বিস্তৃত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এর ফলে আমরা দেখব যে একটা সীমাবদ্ধ সেন্সোরিয়াল ইন্টারপ্রিটেশন বা রেস্ট্রিকটিভ ইন্টারপ্রিটেশন যেটা আছে, কিংবা লিটারাল মিনিং যে শুধুমাত্র অর্থগত দিকটাই আমরা দেখব, আক্ষরিক ব্যাখ্যা থেকে বেরিয়ে এসে একটা বিস্তৃত এক্সপোজিটোরিয়াল জুরিসপ্রুডেন্স বা এক্সপেন্সিভ ইন্টারপ্রিটেশন আমরা কিন্তু গ্রহণ করেছি, যেটা আমাদের যে সমাজের সাথেই এটা অ্যাডাপ্ট করতে আমাদেরকে সাহায্য করেছে। তো এই যে আদালতগুলো যে আমরা দেখবো যে এই ব্রিজ বিল্ডিংটা আসলে কিভাবে করেছে, তো ব্রিজিং ফার্স্ট অ্যান্ড সেকেন্ড জেনারেশন রাইটস। তো ফার্স্ট অ্যান্ড সেকেন্ড জেনারেশন রাইটস গুলো আপনারা জানেন যে ফার্স্ট জেনারেশন এবং হিউম্যান রাইটস মেইনলি বলা হয় সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস, যে মনে করেন আমাদের ফান্ডামেন্টাল রাইটস গুলো। অন্যদিকে ইকোনমিক, সোশ্যাল অ্যান্ড কালচারাল রাইটস যেগুলো আছে ইএসসি রাইট, এগুলোকে বলা হয় ইএসসিআর এর অধীন যে রাইট গুলো আছে, তো এগুলোকে আলটিমেটলি বলা হয় সেকেন্ড জেনারেশন রাইট। তো এগুলোকে আমরা জুডিশিয়ালি এনফোর্সেবল করি নেই, আর এগুলোকে জুডিশিয়ালি এনফোর্স করা যায়। কিন্তু এখন এই যে দুইটার মধ্যে যে গ্যাপটা ছিল, এই গ্যাপটা কিন্তু ব্রিজ স্থাপন করেছে আমরা দেখবো জুডিশিয়ারি, যে কিভাবে এই রাইট গুলোর মধ্যে এই রাইট গুলোকে অন্তর্ভুক্ত করে কোর্ট একটা ইন্টারপ্রিটেশন দিয়েছে। রাইট টু লাইফের মধ্যে আমরা বিভিন্ন অর্থনৈতিক এবং সামাজিক সাংস্কৃতিক যে অধিকারগুলো আছে এগুলোকে আমরা অন্তর্ভুক্ত করে একটা বিস্তৃত ব্যাখ্যা কিন্তু আমরা দিয়েছি, যেটা কিন্তু এই রাইট গুলোকে অনেকটাই মিনিংফুল করে তুলেছে। তো এখন রাইট টু লাইফটা, তো এটার মধ্যে একটা রেস্ট্রিকশন আছে, কারণ এখানে কিন্তু যদি এমন হয় ডিউ প্রসেস ফলো করে, বাংলাদেশে যে ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য ল, এটা মূলত ডিউ প্রসেস যে ক্লজটা আছে সাবস্ট্যান্টিভ এবং প্রসিডিউরাল ডিউ প্রসেস, এটাকে ফলো করে আমরা করি। তো এখন নির্দিষ্ট পরিস্থিতিতে একটা কঠোর আইনি প্রক্রিয়া অনুসরণ করে এই অধিকারগুলো থেকে কাউকে বঞ্চিত করা যেতে পারে। তো বাংলাদেশে এটাকে বলা হয়েছে আইন অনুযায়ী, ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য ল। তো ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য ল মানে আমরা এর আগের ক্লাসে আলোচনা করেছি এটা সাবস্ট্যান্টিভ, প্রসিডিউরাল বোথ হইতে হবে। তার মানে পদ্ধতিটা হইতে হবে অবশ্যই ন্যায্য, সঠিক এবং যুক্তিসঙ্গত, এবং প্রিন্সিপালস অফ ন্যাচারাল জাস্টিস যেটা আছে এটাকে মাস্ট ফলো করতে হবে। তো এখন আমরা যদি দেখি যে আসলে এই যে এক্সপেনশনটা আমরা কোন কোন ক্ষেত্রে দেখতে পেরেছি, যে রাইট টু লাইফটাকে এক্সপেন্সিভ ইন্টারপ্রিটেশনটা আমরা কোন ক্ষেত্রে দিয়েছি। প্রথমে আমরা দেখবো বাসস্থান এবং জীবিকার অধিকার নিয়ে আমরা বলেছি। যেমন ওলগা টেলিস যে মামলাটা আছে এখানে বলা আছে যে রাইট টু লাইভলিহুড অ্যাজ এসেনশিয়াল ফ্যাসেট অফ রাইট টু লাইফ, যে জীবন জীবিকার অধিকার যেটা আছে এটা আলটিমেটলি মানুষের জীবনের অধিকারের এটা অপরিহার্য অংশ, কারণ জীবিকা ছাড়া আসলে কোনো ব্যক্তি বাঁচতে পারে না। নো পারসন ক্যান লিভ উইদাউট মিনস অফ লিভিং, দ্যাট ইজ দ্য মিনস অফ লাইভলিহুড। বাংলাদেশেও আইন সালিশ কেন্দ্র ভার্সেস গভর্নমেন্ট অফ বাংলাদেশ মামলাও কিন্তু বলা হয়েছিল যে কাউকে হঠাৎ করে একটা অল্টারনেটিভ সিস্টেম আমরা যদি প্রোভাইড না করে কাউকে গণউচ্ছেদ করে দিই, তো এটা কিন্তু জোরপূর্বক যে উচ্ছেদ প্রক্রিয়া এটা কিন্তু বেআইনি। তো এই ধরনের দুইটা মামলা আমরা দেখতে পারবো, যে হোলসেল এভিকশন ডিপ্রাইভিং লাইভলিহুড ইজ আনকনস্টিটিউশনাল। এছাড়া খাদ্যের যে অধিকার আছে এটাকেও আমরা মৌলিক অধিকারের মধ্যে অনেকটা ইনক্লুড করেছি। বিশেষত যে দারিদ্র সীমার নিচে যে ব্যক্তি আছে তাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, এছাড়া বিভিন্ন যে ডেথ, স্টারভেশন ডেথ কেস আছে, কিংবা ফ্যামিন যে দুর্ভিক্ষ সময়ে যে অনাহার থেকে যেন কেউ বেঁচে থাকে, এই ধরনের ক্ষেত্রে কিন্তু রাইট টু ফুড কেউ ফান্ডামেন্টাল রাইটের যে লাইফের মধ্যে ইনক্লুড করা হয়েছে। তো এক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ, আপনারা মুন্না ভাই এমবিবিএস মুভিটা যারা দেখছেন এরকম দেখছেন যে অনেক সময় ইমার্জেন্সিতে গেলেও আপনাকে ফর্ম ফিল আপ করতে হচ্ছে চিকিৎসা নিলে, তখন উনি বলেন যে কেউ যদি গুরুতর অবস্থায় বা মুমূর্ষু অবস্থায় থাকে তাহলে কি তাকে ফর্ম পূরণ করতে হবে নাকি সে ডাইরেক্ট ট্রিটমেন্ট পাবে। তো এখন এটা আলটিমেটলি ফর্মটা পূরণ করতে হবে না, এটা উত্তরও সঞ্জয় দত্ত দিয়ে দিয়েছেন। আমরা দেখবো কিভাবে। তার মানে এই যে স্বাস্থ্য এবং স্বাস্থ্যকর পরিবেশের যে অধিকারগুলো আছে এগুলো কিন্তু রাইট টু লাইফের মধ্যে আমরা ইনক্লুড করি। একটা হচ্ছে ক্লিন এনভায়রনমেন্ট, রাইট টু হোলসাম এনভায়রনমেন্ট, স্বাস্থ্যকর পরিবেশ একটা রাইট টু লাইফের অংশ হিসেবে দেখা হয়েছে। তো পশ্চিমবঙ্গ ক্ষেত মজদুর যে সমিতি আছে মামলার ফ্যাক্টটাও আপনার পরে দেখতে পারেন, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা মামলা। তো এই মামলায় একজন ব্যক্তি হচ্ছে ট্রেন থেকে পড়ে মাথায় আঘাত পান।
তো সরকারি বিভিন্ন হাসপাতালে ওনাকে নেওয়া হলেও উনি সুবিধা ওই মেডিকেল ফ্যাসিলিটি না থাকার কারণে উনি ওখানে চিকিৎসা পান না। পরে ওনাকে হচ্ছে একটা বেসরকারি হাসপাতালে চিকিৎসা করতে হয়। তো এই মামলার ইস্যু ছিল যে জরুরি চিকিৎসা যেটা আছে এটা না দেওয়া কি ওই ভারতের অনুচ্ছেদ 21 যেটা আছে জীবনের অধিকার ওটাকে লঙ্ঘন করে কিনা। তো শেষ পর্যন্ত এই মামলায় কিন্তু কোর্ট রায় দেয় যে এই যে ইসেনশিয়ালস যে মেডিকেল ট্রিটমেন্ট আছে, যে জরুরি চিকিৎসা সুবিধা দেওয়া এটা কিন্তু একটা রাষ্ট্রের দায়িত্ব। তো এই চিকিৎসা যদি না দেয় তার মানে হচ্ছে তার জীবনের যে অধিকার এটা হচ্ছে লঙ্ঘন হচ্ছে। তো ওদের অনুচ্ছেদ 47 অনুযায়ী এটা কিন্তু একটা রাষ্ট্রের একটা দায়িত্ব। তো বাংলাদেশ সংবিধানেও আর্টিকেল 18 অনুযায়ী আমরা দেখবো যে রাষ্ট্র জনস্বাস্থ্যের উন্নয়নের দায়িত্বটা কিন্তু রাষ্ট্রের। তো এই মামলায় কিন্তু দেখবো যে স্বাস্থ্যসেবা এবং জরুরি চিকিৎসাকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। তো বাংলাদেশেও এরকম একটা কেস আছে, আজিমপুর ম্যাটারনিটি কেস। এখানে হচ্ছে আমরা দেখবো যে এই যে ইমার্জেন্সি মেডিকেল ট্রিটমেন্ট পাওয়াটা কিন্তু হচ্ছে মৌলিক রাইট টু লাইফের অন্তর্ভুক্ত। এরপর আমরা বাংলাদেশে যদি রাইট টু হেলথ জুরিসপ্রুডেন্স নিয়ে আলোচনা করি, যে এই যে বাংলাদেশেও আমরা দেখবো যে মহিউদ্দিন ফারুক বনাম বাংলাদেশ যে মিল্ক পাউডার যে কেসটা আছে, রেডিও অ্যাক্টিভ মিল্ক পাউডার কেস নামে এটা পরিচিত। তো আমরা কিন্তু বলা হয় যে ক্ষতিকর যে খাদ্যদ্রব্য এগুলা বাজারে প্রবেশে বাধা দেওয়া কিন্তু রাষ্ট্রের দায়িত্ব। এছাড়া অ্যাডভোকেট জুলাসুদ্দিন মামলা নিয়ে আমরা এর আগে বিস্তারিত আলোচনা করেছি যে এই যে রাষ্ট্র যদি পজিটিভলি আমার জন্য হেলথ সার্ভিস এনশিওর না করতে পারে, অ্যাটলিস্ট সে এখানে ভ্যাট দিয়ে আমাকে আরো ওভার বার্ডেন করবে না। তো এই চিকিৎসা সেবার উপর ভ্যাট আরোপের যে বিরুদ্ধে এই মামলায় কিন্তু আমরা দেখবো যে স্বাস্থ্য সেবাকে কিন্তু রাইট টু লাইফের সাথে এখানে করা হয়, ইনক্লুড করা হয়। এছাড়া প্রফেসর নুরুল ইসলাম কেস আছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। একটা সময় আপনারা যারা ছোট সময় দেখতেন যে সিগারেট কিংবা অন্যান্য যে টোবাকো রিলেটেড প্রোডাক্ট এগুলোকে অ্যাডভার্টাইজ করা যেত, টিভিতে আসতো। কিন্তু তারপর এই মামলার পর থেকে কিন্তু আমরা দেখবো এই যে টোবাকো যেটা আছে এটাকে প্রমোশন আর করা যায় না, কারণ এই মামলার পর থেকে টোবাকো প্রমোশন লিঙ্ক এটা হচ্ছে হেলথ প্রোটেকশনের সাথে যেহেতু সাংঘর্ষিক, এজন্য কোর্ট হচ্ছে এই ধরনের টোবাকো কন্ট্রোলের জন্য এটাকে প্রমোশন এটাকে কিন্তু নিষিদ্ধ করে দেয়। তো এই দুজন যে বস আছে, একজন ইন্ডিয়ার একজন বাংলাদেশের, তো উনি হচ্ছে এমসি মেহতা আর হচ্ছে ডক্টর মহিউদ্দিন ফারুক। তো ওনারা কিন্তু এনভায়রনমেন্টাল প্রোটেকশনের ক্ষেত্রে এবং পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন যেটা আছে পিআইএল ডেভেলপমেন্টের ক্ষেত্রে ভারত এবং বাংলাদেশে ওনারা হচ্ছেন অগ্রদূত। তো ওনাদের কিছু মামলায় আমরা দেখবো যে এনভায়রনমেন্টাল প্রোটেকশনের ক্ষেত্রে যে বিভিন্ন পরিবেশের মামলা আমরা দেখবো ব্যাপকভাবে কিন্তু বিকশিত হয়েছে, যে রাইট টু লাইফের যে পেরিফেরিটা এক্সটেন্সিভলি ডেভেলপ করেছে। তো ভারতে এমসি মেহতা অনেকগুলো মামলা করেছেন। এছাড়া বাংলাদেশে FAP20 কেস যেটার মাধ্যমে আমরা পিআইএল এস্টাবলিশ করি, এই মামলা কিন্তু ডক্টর মহিউদ্দিন ফারুক করেন। তো ইকোলজিক্যাল যে ব্যালেন্স প্রিজার্ভেশন করতে হবে এনভায়রনমেন্টাল প্রোটেকশনের ক্ষেত্রে কিন্তু অনেক সিরিজ অফ মামলা আছে আমাদের। তো বেলা ভার্সেস বাংলাদেশ একটি মামলা রয়েছে, এখানে জাস্টিস বিমলেন্দু বিকাশ রায় চৌধুরী কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে দ্য এক্সপ্রেশন লাইফ এনশ্রাইন্ড ইন আর্টিকেল 32 ইনক্লুডস এভরিথিং হুইচ ইজ নেসেসারি টু মেক ইট মিনিংফুল অ্যান্ড লাইফ ওর্থ লিভিং। তার মানে হচ্ছে যে জীবন শব্দটি একটা অর্থপূর্ণ এবং জীবন ধারণের যোগ্য জীবনযাপনের জন্য প্রয়োজনীয় সবকিছুকে ইনক্লুড করবে, যেটা লাইফকে মিনিংফুল করবে। তো স্বাস্থ্য রক্ষা, যার অভাব জীবনকে বিপন্ন করতে পারে, এগুলোকে কিন্তু আলটিমেটলি আমরা বলবো যে স্বাস্থ্য রক্ষা তার মানে একটা রাষ্ট্রের একটা দায়িত্ব হবে। তো এই মামলাটি পরিবেশ সুরক্ষা যে জীবন অধিকারের সাথে একটি অবিচ্ছেদ্য অংশ তা প্রতিষ্ঠা করে। তো এরপরে রাইট টু এডুকেশন নিয়ে যদি আমরা আলোচনা করি, বাংলাদেশে ডাইরেক্ট এই ধরনের মামলা কম, বাট মইনিজেন যে মামলাটা আছে ইন্ডিয়াতে, ওইখানে বলা হয়েছিল যে আনএনুমারেটেড রাইটস, যে রাইটটা এক্সপ্লিসিটলি বলা নাই, বাট এটাকে যে এমটি ভেসেল থিওরির মাধ্যমে বের করে আনা যায়। এছাড়া উন্নিকৃষ্ণন ভার্সেস স্টেট অফ অন্ধ্রপ্রদেশ যে মামলাটা আছে, এখানেও কিন্তু যে সুপ্রিম কোর্ট যে শিক্ষার যে অধিকার এটাকে কিন্তু জীবনের অধিকারের মধ্যে যে নিহিত ইমপ্লিসিট এটা বলে ঘোষণা করে এবং 14 বছর পর্যন্ত শিশুদের জন্য বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করার নির্দেশ দেন। তো এই সিদ্ধান্তের পরেই কিন্তু আমরা দেখবো যে শিক্ষার যে অধিকার আছে এটাকে সংবিধানের 21A যেটা আছে ইন্ডিয়াতে ইনক্লুড করা হয়। তো অ্যাক্সেস টু ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ রাইট টু লাইফ, এটা যদি আমরা আলোচনা করি, অবকাঠামোগত উন্নয়ন যেটা আছে এটা হচ্ছে রাইট টু লাইফ বা জীবনের অধিকারের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে। যেমন এই যে মামলাটা আছে হিমাচল প্রদেশ ভার্সেস উমেদ রাম শর্মা, তো এই মামলায় কিন্তু দেখবো যে পাহাড়ি এলাকায় যেখানে মানুষ ঢালে বসবাস করে সেখানে কিন্তু যথেষ্ট রাস্তাঘাট থাকে না। তো এই ধরনের সুযোগ সুবিধা কিন্তু লাইফ আলটিমেটলি প্রিজার্ভেশনের ক্ষেত্রে এটা ইটস নট আ মেয়ার ইমিউনিটি বাট ডায়ার নেসেসিটি। তো তার মানে ওনারাও বললেন যে আর্টিকেল 21 এর আন্ডারে রাইট টু লাইফ ইজ নট মেয়ার ফিজিক্যাল এক্সিস্টেন্স, এটা শুধুমাত্র শারীরিক অস্তিত্ব নয় বরং জীবনের যে গুণগত মান এটাকে অন্তর্ভুক্ত করবে। তো এরপরে ব্যালেন্সিং ফার্স্ট এন্ড সেকেন্ড জেনারেশন হিউম্যান রাইটস, এটা নিয়ে আমরা অলরেডি কিছুটা আলোচনা করেছি যে দুইটা স্কিম কিভাবে একটা হোলিস্টিক আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করেছে। সিভিল পলিটিক্যাল রাইটস এবং ইকোনমিক সোশ্যাল রাইট একটা ইন্টারডিপেন্ডেন্টলি একটা এক্সপ্যান্ডেড মিনিং দিতে সহায়তা করেছে। তো আমাদের যে চ্যালেঞ্জ নেই ব্যাপারটা এরকম না, এক্সট্রা জুডিশিয়াল কিলিং যেগুলো আছে, বিচার বহির্ভূত হত্যা কিংবা কাস্টোডিয়াল ডেথ,
পরিবেশগত বিপর্যয় কিন্তু বেড়েই চলেছে। এছাড়া আমাদের আর্থিক যে সোশিও ইকোনমিক যে ডিসপ্যারিটিস বা বৈষম্য, এটাও কিন্তু দিন দিন বাড়তেছে, যেটা আমাদের রাইট টু লাইফকে কিন্তু ট্রুলি মিনিংফুল করতে পারে নাই। তো এটা থেকে যদি আমরা পথ ফরওয়ার্ড করি, যে আসলে আমাদের জুডিশিয়াল ওভারসাইট আরো স্ট্রং করতে হবে, পলিসি ইমপ্লিমেন্টেশন টাকে ইফেক্টিভ করতে হবে, সিভিল সোসাইটি যারা আছে তাদেরকে এনগেজমেন্ট করে, এছাড়া রিজিওনাল কোঅপারেশন যেটা আছে, এই ভেদাভেদ ভুলে আমরা যদি আরো বেটার প্রোটেকশন মেকানিজমের দিকে যাই, এতে আমরা লাভবান হতে পারি। তো সর্বশেষ বলতে পারি যে দক্ষিণ এশিয়ার সাংবিধানিক কাঠামোতে জীবনের যে মৌলিক অধিকার, এটা কিন্তু একটা পরিবর্তনশীল এবং বিকশিত ধারণা, যা শারীরিক অস্তিত্বের বাইরেও বিস্তৃত হয়েছে। একটা এক্সপেন্সিভ ইন্টারপ্রিটেশন এটা কিন্তু এটা রিসিভ করেছে। তো জুডিশিয়াল অ্যাক্টিভিজম এবং একটা প্রগতিশীল ব্যাখ্যার মাধ্যমে আমরা দেখবো যে মানব যে মর্যাদা আছে, তারপরে স্বাস্থ্য, পরিবেশ, জীবিকা, শিক্ষা এবং জীবনের গুণগত মানের একটা বিস্তৃত গ্যারান্টি কিন্তু আমরা এটার মাধ্যমে এনশিওর করতে চেয়েছি। তো এক্ষেত্রে আমরা এক্সপেন্সিভ ইন্টারপ্রিটেশনের কথা বলেছি, যে শুধুমাত্র একটা নিছক অস্তিত্ব থেকে শুরু করে একটা মর্যাদাপূর্ণ এবং অর্থপূর্ণ জীবন পর্যন্ত বিস্তৃত। এছাড়া জুডিশিয়াল ব্রিজ বিল্ডিং এর কথা আমরা বলেছি, যে বিচারিক যে সেতু বন্ধন, এগুলা কিন্তু রিয়েলিটির সাথে কানেক্ট করে আরো এক্সপেন্সিভ ইন্টারপ্রিটেশন আমরা দিয়েছি। তো বর্তমান সময়ের যে চ্যালেঞ্জ এবং সামাজিক চাহিদা অনুযায়ী কিন্তু আমরা দেখবো যে এটার মিনিং, রাইট টু লাইফের যেহেতু মিনিং চেঞ্জ হচ্ছে, যে 50 বছর আগে রাইট টু লাইফ বলতে যে ইনক্লুড করতো, বর্তমানে এটার এক্সপেন্সিভ ইন্টারপ্রিটেশন আরো বাড়বে। তো যদি